প্রেম করলে আমি যেরকম মানুষ, তাতে আমার ফেসবুকের কভার ফটোতে আমার প্রেমিকের ছবি থাকতো। সব লোককে কয়লা হালো নাকি জাত সংসারে। আমার হাতে স্যালাইন ছিল, বাবা আমার পালস চেক করছিলেন বারবার যে আমি ঠিক আছে কিনা। তখন আমি দেখছিলাম যে আমি আব্বুর চোখে ওইবারই ওইরকম পানি দেখেছিলাম যে পানিতে আমার হাতের কনুইটা পর্যন্ত ভিজে যাচ্ছে এরকম। নদীর বুকে চাঁদে খেলায় জলের বুকে মিন, পাগল হাসানের বুকেতে দুঃখ সীমাহীন। দর্শক, বাংলা ফিশনের বিশেষ আয়োজন আনন্দ আড্ডায় আপনাদের সাথে আছে আমি শুভ খান, এবং আমার সাথে যিনি আজকে রয়েছেন একটু স্পেশাল গেস্ট, লালন কন্যা মিম নামে যিনি পরিচিত সঙ্গীত শিল্পী। মিম, কেমন আছো? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো মাশাআল্লাহ ভালো আছি। তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ, আমার সাথে ম্যাচ করে আপনাকেও ভালো লাগছে। আচ্ছা, আমি ম্যাচ না, যাই হোক সবকিছু মিলিয়ে কেমন আছো? গান কেমন যাচ্ছে? গানের সাথেই আছি লাস্ট একটা বছর ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ গানের সাথে খুব ভালো যাচ্ছে সময়। দর্শক, যিনি আজকে আমাদের অতিথি আমাদের স্টুডিওতে আছেন, তার গান দিয়ে কিন্তু আজকে আমরা শুরু করব। যেহেতু লালন কন্যা নামে খ্যাত লালন কন্যা মিম, তোমার কোন গানটি দিয়ে আজকের আয়োজনটি আমরা শুরু করতে পারি? লালন গীতি দিয়ে শুরু করি তাহলে। আমার খুবই পছন্দের একটি গান দিয়ে শুরু করি। লালন বলে জাতের কি রূপ, লালন বলে, লালন বলে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, তাই কি রে জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি গলে, তাই কি রে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা সার কালে, যাওয়া কিংবা, যাওয়া কিংবা, যাওয়া কিংবা সার কালে, জাতের চিহ্ন রয় কারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। বাহ বাহ বাহ, চমৎকার, অসাধারণ, একেবারেই গানের মধ্যে ডুবেছিলাম। অসংখ্য ধন্যবাদ। লালন কন্যা মিম কেন? এই লালন গীতি গাওয়ার কারণে কি লালন কন্যা? না, একদমই না। আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনা শেষ করেছি আমি। তো 2019 সালে করোনার আগের সময়টা, সেপ্টেম্বর অক্টোবর সময়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার কিছু জুনিয়র গিয়েছিল আমার বিশ্ববিদ্যালয়ে ঘুরতে। তো ওখানে আমার আবার, আমি পড়াশোনায় কিন্তু খুব সিরিয়াস থাকি। তো আমার থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, আমি বেরোবো না। তো আমার একটা ছোট ভাই ফাহিম, ও আমাকে বললো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার কিছু বন্ধু বান্ধব আসছে, তোমার গান শোনাইতে হবে। আমি তো বেরোবো না, খুব জোর জবরদস্তি করলো আমাকে। তো এক পর্যায়ে বেরোইতে হলো, এবং আমার খুব জ্বর ঠান্ডা। তো বেরোইছি, বেরোর পরে আমি 2টা গান করছি আগে। ও মনে হয় সে 2টাও ভিডিও করছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেটার নাম উমায়ের। তো ও ভিডিও করছে, আমি দেখিনি। এবং এই আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল 19 সালে, 27 লক্ষ মানুষ দেখেছিল। তো ওইটাই ও হচ্ছে লালন কন্যা লিখে উপাধি দিয়েছিল, এবং আমার উপাধি না, মানে ক্যাপশন দিয়েছিল। তো ওইটা যেহেতু ওই সময় 27 লক্ষ মানুষ দেখেছিল, তো ওর পর থেকে মানুষ আমাকে মানে লালন কন্যা মিম নামেই সার্চ দেয়। আমার নিজের একটা পেজ খুলেছিলাম আমি, আমার যে একটা বড় নাম শেখ শাহরিন সুলতানা মিম, এই নামে আসলে আমাকে কেউ খোঁজে না। পরে আমি দেখলাম যেহেতু মানুষ আমার সাথে কানেক্টেড থাকতে চাচ্ছে লালন কন্যা মিম হিসেবে, এবং আমারও একটা সফট কর্নার আছে লালন গানের প্রতি, তো তাহলে আমি একটু এই নামটা দিয়েই
ট্রাই করি, এবং ওই নামই আমি পরে একটা পেজ খুলি এবং ওইটাই দর্শক প্রিয়তা পায়। গানে আসা কবে থেকে বা কত বছর আগে? গানে আসা, আমার পরিবারের কম বেশি সবাই গানের সাথে যুক্ত, কেউ সরাসরি না। মানে আমার বাবার মুখে আমি অনেক গান শুনি, কিন্তু 2 লাইন 4 লাইন, আমার মাও গুনগুন করে, কিন্তু আসলে ওরকম ভাবে সরাসরি যুক্ত না। তো যদি বলি যে ছোটবেলায় আমার খুব একটা পছন্দের কাজ ছিল বাবার ভুঁড়ির উপরে ঘুমাবো আমি, তো আব্বু ওই ভুঁড়ির উপরে আমি ঘুমাতাম, আব্বু গান গেয়ে গেয়ে ঘুম পাড়াতেন। তো ওই আস্তে 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 আবার যখন স্কুলে কালচারাল ফাংশন হতো, অ্যানুয়াল কালচারাল ফাংশন, ওখানে নাম দিয়ে দিতাম নিজে নিজে। আম্মা প্রথম ছড়া গান শিখিয়েছিলেন, ওটাই প্রথম দেয়া আমার স্কুলে। তো এ নিয়ে আমি খুশি ছিলাম, সেকেন্ড হতাম, থার্ড হতাম, খুব খুশি হতাম, কাপ প্রাইজ পেতাম, খুব খুশি হতাম। ক্লাস 3-তে যখন আমি পড়ি, তখন প্রথম আমি একটা লোকসঙ্গীত দেই। আমি বাজার থেকে কিনে নিয়ে গিয়েছিলাম কিরণচন্দ্র রায়ের একটা লোকসঙ্গীতের ক্যাসেট, গাছের মূল কাটিয়া জল ঢালিলে, এই গানটি গেয়েছিলাম। তো ওইখানে সবাই খুব ভালো বললো, বিচারকরাও খুব প্রশংসা করলেন, কিন্তু যৌথ সেকেন্ড হলো, যৌথ থার্ড হলো, আমি কোনো পুরস্কার পেলাম না। এটা আমার ওই সময় খুব কষ্ট দিয়েছিল যে এত সবাই বললো ভালো, তাহলে আমি পুরস্কার কেন পেলাম না। আমার বাসায় এসে মনে হলো যে তাহলে মনে হয় আমি হারমোনিয়াম বাজায় গেতে পারি না, এটাই আমার মানে দুর্বলতা, তাহলে আমার গান শিখতে হবে। তখন আব্বুকে বললাম যে আমাকে হচ্ছে গান শিখতে হবে। তারপরে বাসায় ওস্তাদ নিয়ে এসে গান শেখা শুরু। এটা মোস্ট প্রবাবলি 2007 সাল। 7 থেকে। এখন কি পজিশনে আছো গানের? এখন ওই যে বললাম 2019 সাল থেকে মোটামুটি মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌলিক গান আছে আমার, নিজের মৌলিক গান আছে 4টা। আরও আমি চেষ্টা করছি, কাজ করছি, কারণ আসলে আমার মিডিয়ার সাথে সরাসরিভাবে কখনো ওরকম ভাবে তো যুক্ত ছিলাম না। লাস্ট ইয়ার থেকে আমি একটু মিডিয়াতে ভালোই যাওয়া আসা, তো এই চেষ্টা থেকে আমি নিজস্ব গান করা ট্রাই করছি এবং ইনশাল্লাহ করব। আপনার লালন কন্যার উপাধিটা হচ্ছে ওই ভার্সিটির জুনিয়ররাই দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং 2019 সালে আমার কিন্তু জন্ম বেড়ে ওঠা আবার বরিশালে, আমার বাবা মা ওখানে জব করেন। তো ওইখানে আগাবাকের সংগঠনের যে পরিচালক ছিলেন সাইমুন হোসেন, উনি আবার আমাকে হচ্ছে ওই বাকেরগঞ্জের লালন কন্যা মিম উপাধি দিয়ে একটা ক্রেস্ট দিয়েছিলেন 2019-এ। আচ্ছা আচ্ছা, লালন গান কি বেশি আয়ত্ত করা হয়েছে? লালন গান আয়ত্ত করা হয়েছে, আমি এটার হিস্ট্রিটা হচ্ছে আমার দাদা বাড়ি, যেহেতু আপনাকে অফিস স্ক্রিডে আমি বলছিলাম যে কুষ্টিয়াতে আমাদের জমি কিনে বাড়ি করা, তো আমার বছরে 2-1 বার তো যাওয়া হতো ছোটবেলায় কুষ্টিয়াতে। তো ওখানে গেলে দেখতে হতো রবি ঠাকুরের বাড়ি আর লালন শাহের আখড়া। তো আমি যখন লালন শাহের আখড়ায় যেতাম, তখন দেখতাম যে ওখানে লাগাতার গান চলে। আপনি দেখেছেন কিনা জানি না, যে ওখানে কিন্তু সারাদিনই গান চলতে থাকে। তো যারাই একটু লালন গীতি গায় তারাই ওখানে যেয়ে গেতে পারে। তো আমি তখন একটা গান পারতাম, ধন্য ধন্য বলি তারে। এটা আমি যখন গিয়েছিলাম, তখন এই যে কাঙালিনী সুফি আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন যে তুমি খুব ভালো গান করো, গানের সাথে থাকো। তো ওইটা আমার ওই লোকটা ভালো লেগেছিল, যে মানুষজন হাতে তালি দিচ্ছে, আবার সবাই ভালো ভালো বলছে। তখন আমি বছরে 2-4টা গান তুলতাম, যে আমি ওই যে দাদাবাড়ি যাব, লালন শাহের আখড়ায় যাব, তখন গাবো। তারপরে আস্তে 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 আমার কাছে মনে হলো যে না, আসলে ফোকটাই আমার ঘরানা, এবং আমার লালন গীতির প্রতি একটা আলাদা, কেন আমি জানি না, একটা সফট কর্নার কাজ করে। বিয়ে করেছো কিনা? না। প্রেম করা হয় কিনা? না না, প্রেম নেই। এটা কি ক্যামেরার মানে দর্শকদের সামনে দেখে কি মিথ্যা কথা বলা হচ্ছে নাকি? না না, প্রেম করলে আমি যেরকম মানুষ, তাতে আমার ফেসবুকের কভার ফটোতে আমার প্রেমিকের ছবি থাকতো। প্রেম নেই, সিরিয়াসলি নেই। মানে কি চিন্তা ভাবনা আছে প্রেম করার? না, এখন আর বয়স আছে নাকি প্রেম? আমি বিয়ে করে ফেলবো, বাবারে বলবো। বাবা মানে এখনো প্রেশার ক্রিয়েট করছে না ফ্যামিলি থেকে। যদি ফ্যামিলি থেকে কখনো এরকম প্রেশার আসে যে বিয়ে করতে হবে, কখনো যে আসবে তো অবশ্যই, তখন বলবো যে তুমি একটা কলা গাছ ধরে নিয়ে এসে দাও, আমি কবুল বলে চলে যাই, এমন কোনো প্রবলেম নেই। আমার মনে হচ্ছে যে কথাগুলো সব মিথ্যে কথা বলা হচ্ছে। আমি মিথ্যা কথা এত গুছায় বলা যায় না। না, পরিকল্পিত যে কথাগুলো বলা হলো। কেন, আপনি কি আমাকে প্রশ্ন ফাঁস করেছিলেন এর আগে যে আপনি এই প্রশ্ন করবেন? না না না, যেভাবে বলা হলো মনে হলো যে আসলে না না, এটা আমার ইচ্ছা। মানে আমি তো বাবা মার অমতে যাব না, কারণ এই পর্যন্ত যেহেতু আমি কিছু করতে পারিনি। হ্যাঁ, এটা সত্যি, যদি আমার রিলেশনশিপ থাকতো তাহলে আসলেই সেটা খুব সুন্দরভাবে সবাই জেনে বুঝেই থাকতো। কারণ আমার আসলে হাইড অ্যান্ড সিক ব্যাপারটা পছন্দ না, আমি খুব ট্রান্সপারেন্ট থাকতে পছন্দ করি। লালন কন্যা মিম, দর্শকদের আরেকটি গান যদি শোনান আপনি। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের একটা গান, লুৎফর ভাইয়ের করা গানটা, কেমন আছো বন্ধু তুমি শিরোনামের। আমি চেষ্টা করি। কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে, কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে, হইতা তুমি পুরা
সুখী লইতা যদি আমারে। কেঁদে কেঁদে ভাসত না আর তোমার বালিশ চাদর, বুক বিছাইয়া দিতাম তোমায় করিতাম আদর। হো কেঁদে কেঁদে ভাসত না আর তোমার বালিশ চাদর, বুক বিছাইয়া দিতাম তোমায় করিতাম আদর। এত ভালোবাসার মানুষ পাইতা তুমি কাহারে, হইতা তুমি পুরা সুখী লইতা যদি আমারে, হইতা তুমি পুরা সুখী লইতা যদি আমারে। বাহ, চমৎকার, একদমই দারুণ গান, গানের মধ্যে ডুবে গিয়েছিলাম। অবশ্য দর্শকরা হয়তো ওই গান একদম মন দিয়ে শুনেছে এবং তুমিও খুব দারুণ করে গেয়েছো। এই গানটা আমার খুবই পছন্দের, কেন আমি জানি না, খুব ভালো লাগে গানটা গাইতে আমার। প্রিয় মানুষকে? প্রিয় মানুষ বাবা। আম্মা শুনলে রাগ করবে যদিও, আম্মাও প্রিয়, বাট আব্বু আব্বু সবকিছুর ঊর্ধ্বে আমার কাছে। বাবাকে কখনো বলা হয়েছে যে সে খুব প্রিয়? হ্যাঁ, এটা সবাই জানে, এটা ওপেন। আমি বললাম না, আমি খুবই ট্রান্সপারেন্ট। আমার আত্মীয় স্বজন, বাবা মা, মানে পরিবার পরিজন, ফ্রেন্ড সার্কেল, সবার কাছে আমি খুবই ট্রান্সপারেন্ট থাকতে পছন্দ করি। মেয়ে মানুষ তো মাকে বেশি ভালোবাসে। মেয়ে মানুষ মাকে ভালোবাসে নাকি? মানে এরকম শুনি যে না, বাবা মা তো অবশ্যই ভালোবাসার, এবং ছেলেরা একটু মা ভক্ত হয়, মেয়েরা একটু বরাবরই বাবা ভক্ত হয়। তবে ভালোবাসার দিক থেকে মা তো মাই, কিন্তু আমার আসলে ছোটবেলা থেকেই বাবার সাথে একটু চলাচলটা বেশি। তো আমার 6 মাস বয়স থেকে কিন্তু আমি আমার বাবার কাছেই মানুষ, মানে মা তো অবশ্যই পেলে বসে বড় করেছে, বাট তারপরও বাবা কলেজে নিয়ে যেতেন, ক্লাসে। বাবা যেটা তো প্রিয়, বাবাকে কখনো বড় কোনো আঘাত দেওয়া হয়েছে কিনা, দুঃখ দেওয়া হয়েছে কিনা, যেটা অনেক কষ্ট পেয়েছে? আমার দিক থেকে আমি কোনোদিন, আমি বরঞ্চ একটা মাত্র মানুষ পৃথিবীতে যে যার কথা আমি কখনো কোনোদিন ফেলি না। তবে আমি একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম 2012 সালে। আমার হিস্ট্রিয়া একটা রোগ আছে, অতিরিক্ত স্ট্রেস নিলে আমি খুব মানে সেন্সলেস হয়ে যাই, রক এরকম টেনে ধরে। তো ওই টাইমে একটা সময় আমার মনে আছে, আমি তো খুব বুঝতেই পারতেছেন যে আমি প্রচুর কথা বলি, আমি বাসায় প্রচুর কথা বলি। তো ওই সময় আমার কথা বন্ধ ছিল, 6 ঘন্টা মতো কথা বন্ধ ছিল, এবং আমি খুব কথা বলার চেষ্টা করছিলাম। তো আমার হাতে স্যালাইন ছিল, বাবা আমার পালস চেক করছিলেন বারবার যে আমি ঠিক আছি কিনা। তো তখন আমি দেখছিলাম যে আমি আব্বুর চোখে ওইবারই ওইরকম পানি দেখেছিলাম, যে পানিতে আমার হাতের কনুইটা পর্যন্ত ভিজে যাচ্ছে এরকম। আর বাবা শুধুমাত্র বলছিল যে মা তুই বেঁচে থাক, মা তুই বেঁচে থাক, আর কিছু লাগবে না। বাবাকে এমন কোনো কথা বলার বাকি আছে কিনা যেটা সরাসরি বলা হয়নি, যে আমাদের মাধ্যমে বাবাকে বলবে? বাবা না, বাবা মা দুজনের ক্ষেত্রেই আমার একটা কথা বলার, এটা কখনো ওরকম ভাবে বলা হয়নি। যেটা সত্যি কথা, যে আমি আব্বু আম্মুর বেশ সবার ছোট। তো আমার বড় ভাই তো আমার থেকে 12 বছরের বড়। তো আব্বু আম্মুর স্বাভাবিকভাবে বয়সটা হয়ে যাচ্ছে, এটা চোখের সামনে আমার মেনে নিতে খুব কষ্ট হয়। যে আগে আম্মুর মুখে যখন মেকআপ করতে যেতাম বাইরে যাওয়ার সময়, এখন একটু দেখি যে চামড়াটা আর আগের মতো টান টান নাই। এটা আমার খুব, মানে আমার খুব কষ্ট লাগে। এবং আব্বু যখন আগে কলেজে যে কোনো ফাংশনে যেত, কোট প্যান্ট পরলে খুব, মানে অনেক, এখন ডায়াবেটিস হয়ে একটু শুকিয়ে গেছে। তো এই জিনিসটা আমার খুব কষ্ট দেয় আমাকে। তো আব্বু আম্মুকে বলার একটাই কথা, যে বয়সটা আটকায় রাখা যাবে না, বাট তোমরা সুস্থ থাকো। আমরা আমাদের নিয়ে এত বেশি চিন্তা, সবকিছু নিয়ে, সবকিছু মাথায় নিয়ে এত বেশি চিন্তা, টেনশন অরিড হবার দরকার নাই। তোমরা সুস্থ থাকলে আমার খুব ভালো লাগে। তোমরা যখন খুব জলি থাকো, তোমরা যখন খুব হাসি খুশি থাকো, এবং আমি যখন সেই হাসি খুশির কারণটা হই, এটা আমার খুব ভালো লাগে, এবং আমি চাইবো যেন এটা আমি ধরে রাখতে পারি। দর্শকদের উদ্দেশ্যে অন্য কোনো গান শুনবো কিনা? লালনের কোনো গান নাকি কোন গান? না, লালন গীতি তো করি, সব প্রোগ্রামেই আমি চেষ্টা করি লালন গীতি গাওয়ার। তবে এবারে আমার পছন্দের একজন মানুষ ছিলেন পাগল হাসান ভাই। এটা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমারও খুব প্রিয় ছিল। তার সম্প্রতি মারা গিয়েছেন। তো তার সাথেও আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো আমি
সে মারা যাওয়ার পরে এমন কোনো প্রোগ্রাম হয়নি যে আমি আসলে তার একটা গান রাখার ট্রাই করি না, চেষ্টা করি। কার আসমানে উড়ে রে আমার মন পিঞ্জরার পাখি, ফাঁকি দিবা জানলে কি আর যতন করে রাখি। কার আসমানে উড়ে রে আমার মন পিঞ্জরার পাখি, ফাঁকি দিবা জানলে কি আর যতন করে রাখি। আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি। আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি। ওহো বন্ধুরে নদীর বুকে চাঁদে খেলায় জলের বুকে মিন, পাগল হাসানের বুকেতে দুঃখ সীমাহীন। ওহো বন্ধুরে নদীর বুকে চাঁদে খেলায় জলের বুকে মিন, পাগল হাসানের বুকেতে দুঃখ সীমাহীন। তুমি জানো কি না জানি রে বন্ধু, জানো কি না জানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি। আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি। বাহ, চমৎকার। আমার খুব প্রিয় গান। আমি পাগল হাসানের অনেক গান শুনেছি, আমিও খুব গান প্রিয় মানুষ। শুধু গান প্রিয় না, আপনার গান শুনছিলাম তো অফ স্ক্রিনে, ভালো লাগছিল। আমি খুব গান প্রিয় মানুষ, আমিও গান শুনি। দারুণ গান গেয়েছো। দর্শক অবশ্যই হয়তো একদম মনোযোগ সহকারে শুনেছে। গান নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, ভবিষ্যতে কি পরিকল্পনা? ভবিষ্যৎ আসলে তো সত্যি কথা বলতে সবারই অজানা, তবে পরিকল্পনা যদি বলি সেক্ষেত্রে আমি আমার জীবনের নানা টানা পড়েনে অনেক সময় চেয়েছি যে গান আমি আসলে গাবো না। বিভিন্ন কম্পিটিশনে যখন ঢাকায় এসে ছিটকে পড়তাম তখন মনে হতো যে না, গান আমার দিয়ে হবে না, তার চেয়ে আমি বাসায় গাবো। তো একটা সময় পরে যখন দেখলাম যে না, দর্শক আমাকে খুঁজে বের করে, আমার গানের আপডেট না থাকলে আমার কাছে জানতে চায়, তখন থেকে আমার কাছে মনে হয় যে দর্শকদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। এবং সেই জায়গা থেকে আমি চেষ্টা করব জীবনের শেষ দিন পর্যন্ত এই গানকে ভালোবেসে সাথে রাখার এবং শুদ্ধ গানের চর্চা করার, এবং নিজস্ব কিছু গান, এখন যেরকম মানুষ আমাকে লালন কন্যা মিম হিসেবে চেনে, আমার কিছু গান থাকবে যে গানগুলো মানুষ মিমের গান বলে চিনবে ইনশাআল্লাহ। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দেখতে দেখতে আমাদের আয়োজন একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। দর্শকদের জন্য না, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেভাবে শুরু থেকে আমাকে সাপোর্ট করে আসছেন সেভাবেই আমার পাশে থাকবেন, কারণ আপনাদের এই সহযোগিতায় আমার ইন্সপাইরেশন। অ্যান্ড শুদ্ধ গানের সাথে থাকবেন, সবাই নিজেকে নিজের জায়গা থেকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আর শেষ গান যেহেতু আপনি বলছিলেন আমার জন্ম গেল ভুলে ভুলে, এই গানটা আপনারা খুব পছন্দের। পছন্দ, আমরা গানটা দিয়ে শেষ করব, একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন বাংলা ভিশনের বিশেষ আয়োজন আনন্দ আড্ডা, এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি শুভ খান, এবং আমার সাথে আজকে যিনি অতিথি হিসেবে ছিলেন আপনাদের খুব কাছের খুব প্রিয় লালন কন্যা মিম। খুব সুন্দর করে কিন্তু সেজেগুজে এসেছে আজকে, খুব দারুণ করে শাড়ি পরেছে, চুড়ি পরেছে, খুব বেশ ওকে মিষ্টি লাগছে যদিও। আর আজকের মতো আমাদের বিদায় নিতে হবে, তবে বিদায় নিব মিমের আরেকটি গান দিয়ে। বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন। আর মিমের গান দিয়ে শেষ করছি। আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, প্রেমের
হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি লোহা যেমন পড়ে কামার আমি তেমন পড়ি আর কত কাল পূর্বে আমায় হইয়া কামারি তুই হইয়া কামারি লোহা যেমন পড়ে কামার আমি তেমন পড়ি আর কত কাল পূর্বে আমায় হইয়া কামারি তুই হইয়া কামারি আমার জীবনটারে নষ্ট করলাম ভাইবা না ক্ষতি জীবনটারে নষ্ট করলাম ভাইবা না ক্ষতি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে গতি সুপার 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 থ্যাংক ইউ